সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে দুটি অংশে বিভক্ত করেছি একটি বিশেষ কারণে। কারণ যেহেতু ক্লাসটা আপলোড দেওয়া হবে, সরাসরি নেওয়ার সুযোগ নেই, আর আমার এখানে বোর্ডের ব্যবস্থা নেই। আমরা খুব শীঘ্রই সেই ব্যবস্থাটা করে ফেলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের কলেজে বলেছেন যে অনলাইনে একটা ক্লাসরুম করা হবে, তখন আমরা সরাসরি ওখানে ক্লাস নিতে পারবো, হয়তোবা এই প্রবলেমটা দূরীকরণ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাই দুই অংশে ভাগ করে নিয়েছি এটাকে, কারণ অনেক সময় ভিডিওগুলো আপলোড হতে চায় না, যেন সেই সমস্যার সৃষ্টি না হয়, তাই আমি এটাকে দুটো অংশে ভাগ করে নিয়েছি। তাই তোমরা একটু কষ্ট করে হলে এক অংশ দেখার পরে পরবর্তী অংশটা অবশ্যই দেখার চেষ্টা করবে বা দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের এই ধরনীটাকে বা এই প্রকৃতিটাকে বিজ্ঞানীরা বা গবেষকরা দুটি অংশে বিভক্ত করেছেন, একটা পদার্থ আর একটা কি বিকীর্ণ শক্তি। যেমন ধরো, আমরা যদি লিখি প্রকৃতি দুটি অংশে বিভক্ত, একটা পদার্থ আরেকটা হলো বিকীর্ণ শক্তি। পদার্থ এবং বিকীর্ণ শক্তি নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি তোমাদের সামনে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই পদার্থ বলেছে কি দ্বারা তৈরি? অণু বা পরমাণু দ্বারা গঠিত। পরমাণু কি দ্বারা গঠিত? মৌলিক কণিকা। তার মানে আমি যদি বলি পদার্থ, তার আগের কথাটা কি আসবে? অণু। আমি আবারও বলছি, অনেক কিছু আমাদের নিজেদের মতো করে উপস্থাপন করব। অণু, তাহলে অণুর আগে পরমাণু, পরমাণুর আগে কি লিখবো আমরা? অবশ্যই মৌলিক কণিকা। মৌলিক কণা, মৌলিক কণা, পরমাণু, অণু, পদার্থ বা আমাদের এই পার্থিব জগৎ বা আমাদের চারপাশে যা কিছু আছে তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যদি বলি আমাদের এই মৌলিক কণিকার সংখ্যা কত? মৌলিক কণিকার সংখ্যা প্রায় 200। টি বলা যাবে না, যেহেতু এখানে সংখ্যা বলে দিয়েছি। আর যদি বলতো মৌলিক কণিকা, প্রায় 200টি। এই মৌলিক কণিকাগুলোকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। কি কি? স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। তাহলে আমরা একটু লিখছি। স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট বা যৌগিক কণিকা। যৌগিক কণিকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে যদি আসি, যৌগিক কণিকা হলো দুটি। একটা হলো আলফা কণা, আরেকটি হলো ডিউটেরন, যেটা আসছে ডিউটেরিয়াম থেকে। আলফা কণা এবং ডিউটেরন, এগুলো অনেক সময় এমসিকিউ দেওয়া হয়, বহুপদীর সমাপ্তি সূচকে দেওয়া হয় যে মৌলিক কণিকা কয় প্রকার, মানে কম্পোজিট ও বা যৌগিক কণিকা কয়টি এবং কি কি। এই দুটি হলো যৌগিক কণিকা। অস্থায়ীটা যদি কথা বলি, অস্থায়ী হলো অসংখ্য, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, ম্যাসন ইত্যাদি। যেমন আমরা যদি বলি নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, ম্যাসন ইত্যাদি হলো আমাদের কি অসংখ্য, অগণিত মৌলিক কণিকা। এবার যদি আসি স্থায়ী কণিকা, ইলেকট্রন, প্রোটন, আরেকটা হলো নিউট্রন। ইলেকট্রন, প্রোটন,
এবং কি নিউট্রন। সুপ্রিয় শিক্ষার্থী, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। অধুনা আমরা নিউক্লিয়ার কেমিস্ট্রিতে দেখি প্রোটন এবং নিউট্রন নিয়ে আরেকটা কণার কথা বলা হয়েছে, একত্রে যাকে বলা হয় কোয়ার্ক। একত্রে যাকে বলা হয় কি কোয়ার্ক। তোমাদের কিছু কিছু বইয়ে সেটা ছিল, এখন আর নেই, সেটা সরিয়ে দিয়েছে বা রিমুভ করে দিয়েছে, কারণ ওইটা আমাদের এই লেভেলে জানার প্রয়োজন নেই। আমরা নিউক্লিয়ার কেমিস্ট্রি 4th ইয়ারে আছে, সেখানে এটা পড়ে থাকি। তারপরেও যেহেতু কোয়ার্ক কথাটা লিখেছি, আমি একটু কথা বলছি। এই কোয়ার্কটা 6টি প্যাটার্নে বিভক্ত: আপ, ডাউন, স্ট্রং বা কিছু স্ট্রেঞ্জ, চার্ম, টপ অ্যান্ড বটম। আপ, ডাউন, স্ট্রং এটা হলো স্থায়ী, চার্ম, টপ, বটম। আপ ডাউন হলো স্থায়ী, স্ট্রং, চার্ম, টপ বটম এটা হলো কি অস্থায়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন? ওরা অপেক্ষাকৃত বাড়ি আর এটা অপেক্ষাকৃত হালকা, তাই আপ ডাউনটা কি স্থায়ী। তাই কিছু কিছু লেখকের বইয়ে সরাসরি লিখেই দেওয়া আছে। তাহলে পরমাণুর অবিভাজ্য কণিকা হলো মূলত ইলেকট্রন এবং কোয়ার্ক। আমি কিন্তু একটি কথা প্রায়ই বলবো, কখন কোনটা কোথায় কিভাবে আসে আমরা জানি না। তাহলে পরমাণুর অবিভাজ্য কণিকা হলো মূলত ইলেকট্রন এবং কি কোয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরেও আমি বলবো যে আমাদের আলোচনাটা সীমাবদ্ধ থাকবে কোথায়? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনে। কোয়ার্ক নিয়ে আমাদের এত গভীরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরেও যেহেতু আমি একটু বলেছি, একটু লিখে দিই। আপ, ডাউন, স্ট্রং, চার্ম, টপ, আরেকটা হলো বটম। বলা হয়েছে এইগুলো স্থায়ী আর এই চারটা হলো অস্থায়ী। এগুলো স্থায়ী আর এই চারটাকে বলা হচ্ছে অস্থায়ী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের মূলত আবারও বলছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যেই আমাদের আলোচনাটা কি থাকবে? সীমাবদ্ধ থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদেরকে যে কাজটা করে নিতে হবে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এর বিবরণ, এইগুলো মুখস্থ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলতে পারো স্যার কি কি মুখস্থ করবো? আবিষ্কারক, আবিষ্কারের সাল ইত্যাদি ইত্যাদি করলে করতে পারো, না হলেও সমস্যা নেই। কিন্তু আমাদের মূলত যে বিষয়, যে অংশটা মুখস্থ করতে হবে সেটা হলো ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের ভর, প্রোটনের চার্জ, প্রোটনের ভর, নিউট্রনের চার্জ তো নাই, নিউট্রনের ভর বিভিন্ন এককে, সিজিএস, এসআই বা সনাতন এমইউ পদ্ধতিতে বিভিন্ন, আমরা সিজিএস এ, এসআই এ শিখব। যেমন সিজিএস হলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এসআই হলো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এই মানগুলো আমাদের এই অধ্যায়ে পরবর্তীতে অঙ্কের জন্য লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই আমরা বই থেকে এই 3টি মৌলিক কণিকার বিবরণ অবশ্যই মুখস্থ করব, আর বিশেষ করে চার্জ এবং ভর মুখস্থ করতেই হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাই হোক, আমরা একটু এখন আসি। তাও আমরা পরমাণু সম্পর্কে জানি। তাহলে পরমাণু হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার একটু লক্ষ্য করো, আমি পরমাণুর একটা কাল্পনিক যে কোনো একটা পরমাণুকে আমরা কল্পনা করে নিয়েছি। এটা হলো প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। একটা লক্ষ্য করা বিষয়, প্রথম থেকে দ্বিতীয়টার শক্তির পার্থক্য, দ্বিতীয়টার সাথে তৃতীয়টার শক্তির পার্থক্য আরো কম। যতই উপরের দিকে যেতে থাকবো, শক্তির পার্থক্য ধীরে ধীরে কমতে থাকবে। এটা আমরা এই অধ্যায়ে গাণিতিকভাবে প্রমাণ করতে পারবো, ব্যাখ্যা দিতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা লিখলাম, তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রন থাকে কোথায়? নিউক্লিয়ার বহির্ভূত অঞ্চলে। আমাদের ইলেকট্রন নিয়ে পরে কথা হবে, আগে কথা হবে প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্রে কিভাবে উপস্থিত থাকে। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোটন ধনাত্মক চার্জিত, নিউট্রন চার্জ নিরপেক্ষ। সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তারপরেও লক্ষ্য করো যে এই যে পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন কত সুনিয়ন্ত্রিতভাবে সুসজ্জিত অবস্থায় আবদ্ধ থাকে, সেটা কি করে সম্ভব? সেটি
কি করে সম্ভব প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা অনেকেই প্রশ্ন করলে এটার উত্তর দিতে পারি না। অনেকেই বলে স্যার একটা প্রোটন আর একটা নিউট্রন আর একটা প্রোটন, তোমাকে এটা দূরে ঠেলে দিচ্ছি না, যে দুটো ধনাত্মক চার্জের মাঝখানে একটা নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ নিউট্রন থাকে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউট্রন থাকা মানে তার সুসজ্জার জন্য যথেষ্ট নয়। তাহলে এখানে এমন কি আছে যে পরমাণু কেন্দ্রে প্রোটন আর নিউট্রন একত্রে সুসজ্জিত সুনিয়ন্ত্রিত অবস্থায় আবদ্ধ থাকে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা হলো, তোমরা হয়তোবা ছোট ক্লাসে কিছু কিছু ধারণা আছে অনেকে, নিউক্লিয় বন্ধন শক্তি বা সবল নিউক্লিয় বল, এবং আরেকটি হলো অস্থায়ী কণিকা সৃষ্টির মাধ্যমে। অস্থায়ী কণিকা সৃষ্টির মাধ্যমে মানে তোমরা অবাক হবে, প্রোটন নিউট্রন নিউট্রন প্রোটন ক্রমাগত কিন্তু তার এই ক্রম পরিবর্তনটা হয়। প্রোটন নিউট্রন নিউট্রন প্রোটন হয়, বিটা প্লাস বিটা মাইনাস এখানে হচ্ছে। এখন যদি বলো স্যার তাহলে তো মৌল চেঞ্জ হওয়ার কথা। নো, যেই মুহূর্তে প্রোটন নিউট্রন হবে নিউট্রনটা কি হয়? প্রোটন হয়। তাহলে আমাদের দুটো কারণ হয়, এবং যেহেতু দুই বিপরীতধর্মী চার্জের আনয়ন হয় এবং দুই বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে সেটাও একটি গৌণ কারণ হতে পারে। আর মূল হলো নিউক্লিয় বন্ধন শক্তি, যা ভর ঘাটতির সমতুল্য। তাহলে আমি একটু লিখছি, পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন একত্রে অবস্থান করে। এক নম্বর হলো অস্থায়ী কণিকা সৃষ্টির মাধ্যমে, যেমন পি প্লাস এন। আমরা যদি এটাকে এভাবে দেখাই, প্রোটন নিউট্রন হলো বিটা প্লাস নির্গমন হয়, আবার নিউট্রন প্রোটন হলো বিটা মাইনাস হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন প্রোটন নিউট্রন হবে তখন প্রোটন সংখ্যা এক একক হ্রাস পাবে, আবার যখন নিউট্রন প্রোটন হবে তখন মানে বিটা মাইনাস হবে, তখন নিউট্রন সংখ্যা কিসে পরিণত হবে? এক একক হ্রাস পেয়ে প্রোটনে পরিণত হবে। অর্থাৎ বিটা প্লাস ক্ষয় হবে, একটা প্রোটন হ্রাস পেয়ে নিউট্রন বেড়ে যাবে, আর বিটা মাইনাস ক্ষয় একটা নিউট্রন হ্রাস পেয়ে প্রোটন। এই প্রক্রিয়াটা ক্রমাগত চলছে। তাহলে দুই বিপরীতধর্মী অস্থায়ী কণিকা বা পাই প্লাস পাই মাইনাস, পাই প্লাস বলতে পারো, পাই প্লাস বা পাই মাইনাস একই অবস্থার। তার মানে যেহেতু বিভিন্ন ধরনের অস্থায়ী চার্জিত কণিকার সৃষ্টি হয় বিপরীতধর্মী, তাই এরা পরস্পর প্রোটন এবং নিউট্রনকে আবদ্ধ করার পিছনে কিছুটা হলেও অবদান রাখে। এরপর আরেকটা বলছি আমরা, নিউক্লিয় বন্ধন শক্তি বা সবল নিউক্লিয় বল। নিউক্লিয় বন্ধন শক্তি বা সবল নিউক্লিয় বল, যা ভর ঘাটতির সমতুল্য। বলবো স্যার এটা আবার কেমন কথা? ভর ঘাটতি বলতে, যেমন ধরো আমি পাঠদান করছি, আমি 100% তোমাকে দেওয়ার চেষ্টা করছি, তুমি হয়তো 100% আহরণ করতে পারবে না, সেটাই ঘাটতি। আমরা জানি একটা লাইট ধরো জ্বলে, বিদ্যুৎ যতটুকু আসে সম্পূর্ণই কিন্তু তার কাজে রূপান্তরিত হয় না, কিছু না কিছু অপচয় হয়, বিলুপ্ত হয় না আবার। তার মানে আমাদের যখন এক পরমাণু অন্য পরমাণুতে হবে বা একটা নিউক্লিয়াস বড় নিউক্লিয়াস তৈরি করবে, তখন সেখানে তার কিছু না কিছু ভরের অবশ্যই ঘাটতি হয়। সেই ঘাটতিকৃত ভরটাই শক্তিতে রূপান্তরিত হয়ে প্রোটন এবং নিউট্রনকে একত্রে আবদ্ধ অবস্থায় রাখে, যাকে বলা হয় নিউক্লিয় বন্ধন শক্তি। যেমন আমি যদি বলি একটি সাদামাটা উদাহরণ, 1 যদিও এটা তোমাদের এখানে প্রয়োজনে, তারপর আমি বলছি Ac2 4, ধরো 2 বোন। এই যে দুটো ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রে হয়ে একটি বড় নিউক্লিয়াস তৈরি করেছে। তুমি যদি সূক্ষ্ম বিবেচনা করো, বিশ্লেষণ করে তুমি দেখো, বিক্রিয়কের 2 একে 2 2 একে 2 4, এখানে 4, তাত্ত্বিকভাবে দেখা যাচ্ছে তার ভরের কোনো ঘাটতি হয় নাই। কিন্তু তুমি পরীক্ষামূলকভাবে দেখবে তার কিছু না কিছু ভরের ঘাটতি হয়েছেই। সেই ঘাটতিকৃত ভরটাই নিত্যতার সূত্র অনুসারে শক্তিতে রূপান্তরিত হয়ে প্রোটন এবং নিউট্রনকে একত্রে আবদ্ধ অবস্থায় রাখে, যাকে বলা হয় নিউক্লিয় বন্ধন শক্তি। নিউক্লিয়ার বিক্রিয়া ঘটার সময় কিন্তু এই বন্ধন শক্তিটাকে ভাঙতে হয়, নাহলে নিউক্লিয়াসের ভাঙন সম্ভব হয় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে নিউক্লিয় বন্ধন শক্তির মাধ্যমে প্রোটন নিউট্রন সম্পর্কে একটু ধারণা দিলাম। আমরা গুণগত রসায়ন নিয়ে একটু আলোচনা করেছি। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, আমি আশা করব তোমরা আমার যেদিন ক্লাস থাকবে বা আমাদের ক্লাসগুলো যেহেতু আপলোড করে দেওয়া হবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। শুধু আমার ক্লাস না, আমাদের যত শিক্ষকরা ক্লাস নেন সকলে, আমি সবসময় ক্লাসের পক্ষে। অবশ্যই তুমি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আমি সেটাতে বিশ্বাস করি, একটি ক্লাস থেকে যদি আমি একটি সামান্য অংশ শিখতে পারি, তবু তো আমি কিছু শিখলাম। প্রযুক্তির আমরা যথার্থ ব্যবহার করব, অপব্যবহার নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ বেশি সময় দিব না। তারপরে আমি তোমাদেরকে বলব যে বর্তমানে এই পরিস্থিতিতে যথাসম্ভব ঘরে থাকবে। প্রয়োজনে যদি বাইরে যাও, তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরবে এবং ঘরে ফিরেও তুমি অবশ্যই কি করবে, স্বাস্থ্যবিধি মেনে ফ্রেশ হয়ে যে কোনো কাজে যোগ দেবে। তুমি বাঁচলে তোমার পরিবার বাঁচবে, পরিবার বাঁচলে সেটি সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে এই দেশ বাঁচবে। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই কি করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর আমি যেটা বলেছিলাম যে আমার একটা মেসেঞ্জার আছে, সেখানে তুমি যদি নক করো তাহলেও আমি তোমাদেরকে প্রয়োজনীয় তথ্যাদিগুলো দিতে পারবো। সেটা হলো তারিক সালাউদ্দিন মামুন, আমার স্পেলিং। তারপরে তুমি সেখানে দেখবে আমার ছবি আছে বাচ্চাদের, ঠিক আছে, প্রোফাইলে। তাহলে সেটা, অথবা তারিক মামুন, সেখানে আমারও একটি ছবি আছে, তারিক মামুন। আমি একটু বানানটা লিখে দিচ্ছি, TARIQ, তারিক মামুন। এটা লিখলে দেখবে আমার ছবিটা আসবে। সেখানে তোমরা ইচ্ছা করলে জয়েন করতে পারো। এটি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের প্রবলেম সলভের জন্য, শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। বুঝতে পেরেছো আমার কথাটা কি? সেটা মূলত শিক্ষার্থীদের জন্য, যেখানে তারা প্রশ্নগুলো দেবে। আমাদের এই ইনবক্সে দিতে পারো, কিন্তু এখানে যেহেতু অনেকগুলো ক্লাস হয়, তাহলে একটু খুঁজে পাওয়াটা কঠিন কাজ। তাই তোমরা শিক্ষার্থীরা অবশ্যই তারিক মামুন যেটা আছে সেটাতে তোমরা অ্যাড হয়ে যাবে। তুমি শুধু এটুকু লিখবে যে আমি আনন্দমোহন কলেজের শিক্ষার্থী, ক্লাস রুল এত, আর কিছু দরকার নেই। তুমি মনে করো না যে না, আমি মামুন স্যারের কাছে সংযুক্ত নাই, এই সেই, নো, আমার কাছে এটা মূল বিষয় না। আমি যদি তোমাকে একটু সামান্য কিছু দিতে পারি, তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। তুমি অবশ্যই আমার সাথে সেই বিষয়ে যদি তোমার কোনো প্রবলেম থাকে সেখানে লিখবে। অযাচিত অসংলগ্ন কোনো কিছু লেখা থেকে বিরত থাকবে, আমি সেই নির্দেশনা তোমাকে দিব। ক্লাস ভালো না লাগলেও বিরূপ কোনো মন্তব্য সেখানে করা যাবে না। এই যে আমাদের যে এখন ক্লাসটা আপলোড হবে, সেখানে আমরা যথাসম্ভব শালীনতার মধ্যে থেকে কোশ্চেনগুলো করব। আমি দেখব, আমি প্রশ্নগুলোর উত্তর দিব। আর যদি মনে করো যে না, তুমি এইভাবেও আমার কাছ থেকে তথ্য নিতে চাও, সেটাও তুমি আমার কাছ থেকে, যে টপিক অর্থাৎ আমরা যে আলোচনা করছি সেই আলোচনার সাথে সংশ্লিষ্ট কোনো কিছু যদি লাগে, সেই বিষয়ে কথা বলবে, অন্য কোনো কথা নয়। তাহলে ভালো থাকো সবাই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।